হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু স্টাডি উইং পয়েন্ট। তো আশা করছি তোমরা সকলে ভালো আছো এবং সুস্থ আছো। তো আজকের ক্লাসে তোমাদের সাথে আলোচনা করব আরআরবি এনটিপিসির 2021-এর 9 জানুয়ারির ফার্স্ট শিফটে আসা সমস্ত জিকে এবং জিএসের প্রশ্নপত্র নিয়ে। তো অলরেডি 7টা সেট আলোচনা করা হয়ে গেছে। আজকে তোমাদের সাথে 8 নম্বর সেট নিয়ে আলোচনা করা হবে। তো 7টা সেট যারা দেখে ওঠোনি তাদের বলবো স্টাডি উইং পয়েন্ট চ্যানেলে প্লেলিস্টে গিয়ে চেক করো, সেখানে কিন্তু 7টা সেট পেয়ে যাবে। এবং প্রত্যেকটি প্রশ্ন তোমাদের জন্য ইম্পর্টেন্ট, যে প্রশ্নগুলি তোমাদের সাথে আলোচনা করব আজকের এই ক্লাসে। কেননা বিগত বছরের বিভিন্ন রকম প্রশ্ন আপকামিং এক্সামে আসতে দেখা গেছে, তার জন্য প্রত্যেকটি প্রশ্ন তোমাদের কাছে কিন্তু অত্যন্ত ইম্পর্টেন্ট। তো আগের ভিডিওটি কিন্তু একটু বড় হয়েছিল, তার জন্য দেখলাম অনেকেই ভিডিও দেখছো না। তো যদি তোমাদের মনে হয় যে ভিডিও ছোট হলে তোমরা দেখবে, বড় হলে দেখবে না, সেক্ষেত্রে তাহলে আমি কিন্তু ভিডিও তোমাদের জন্য ছোটই করব। এবার আমি চাইছি তোমাদেরকে সমস্ত ইনফরমেশান প্রোভাইড করতে। তো সমস্ত ইনফরমেশান প্রোভাইড করলে কিন্তু ভিডিওটি বড় হয়ে যাচ্ছে। এবার তোমরা কেমন চাও সেটা তোমরা কমেন্টে আমাকে জানাবে। তোমরা যদি ইনফরমেশান চাও সেটাও আমাকে জানাতে পারো, যদি ইনফরমেশান না চাও সেটাও জানাতে পারো, ঠিক আছে? তো তোমাদের বলে রাখি, এরকম নিত্য নতুন আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবে, যাতে যে কোনো আপডেট খুব সহজেই তোমাদের কাছে পৌঁছে যায়। তো চলো বেশি দেরি না করে শুরু করা যাক। প্রথম প্রশ্ন বলেছে, কোনটিকে কম্পিউটার সিস্টেমের মস্তিষ্ক বলা হয়? সেক্ষেত্রে 4টি অপশনের মধ্যে সঠিক অ্যান্সার কী হবে? সঠিক অ্যান্সার হবে অপশান এ, সিপিইউ। সিপিইউর ফুল ফর্ম কি? সেন্ট্রাল প্রসেসিং ইউনিট। সেন্ট্রাল প্রসেসিং ইউনিট, এটা তোমাদের মনে রাখতে হবে। এবং তোমাদের আরেকটা কথা বলে রাখি, সিপিইউ কিন্তু ডাটা প্রসেসিং করে। সিপিইউ ডাটা প্রসেসিং করে কিন্তু, এটা তোমাদের মনে রাখতে হবে। এবং সিপিইউর মেন 3টি পার্ট আছে। কি কি না, অ্যারিথমেটিক অ্যান্ড লজিক ইউনিট, কন্ট্রোল ইউনিট এবং মেমোরি ইউনিট। কি কি বললাম না, অ্যারিথমেটিক অ্যান্ড লজিক ইউনিট, এবং আরেকটি হলো সেন্ট্রাল ইউনিট, এবং আরেকটি মেমোরি ইউনিট। এটা তোমাদের মনে রাখতে হবে। নেক্সট প্রশ্ন বলেছে, কোন কেন্দ্রীয় সরকারি ক্ষেত্রে উদ্যোগে মহারত্ন মর্যাদা পেয়েছে? তো সেক্ষেত্রে 4টি অপশনের মধ্যে সঠিক অ্যান্সার কী হবে? না, সঠিক অ্যান্সার হবে অপশান এ, ইন্ডিয়ান ওয়েল কর্পোরেশন লিমিটেড, অর্থাৎ আইওসিএল। আইওসিএল হলো ইন্ডিয়ান ওয়েল কর্পোরেশন লিমিটেড। তো এই প্রশ্নটি কিন্তু আগের সেটে আলোচনা করা হয়েছে। আগের যে সমস্ত সেটগুলি হয়েছিল তার মধ্যে যে কোনো একটি সেটে ডিটেলসে আলোচনা করা হয়েছে। তো মহারত্ন কিন্তু 12টি আছে। তো তোমাদের আরেকটা কথা বলে রাখি, এখানে যে সেন্ট্রালের পাবলিক সেক্টর এন্টারপ্রাইজগুলি আছে সেগুলি কিন্তু 3টি ভাগে ভাগ করা হয়েছে। একটি হলো মহারত্ন, আরেকটি নবরত্ন এবং আরেকটি মিনিরত্ন, ঠিক আছে? তো এগুলি ডিটেলসে তোমরা পড়ে নেবে, কেননা বিভিন্ন পরীক্ষায় বিভিন্ন রকমভাবে প্রশ্ন আসে। নেক্সট প্রশ্ন বলেছে, কোনটি একটি যোগাযোগ প্রোটোকল? তো সেক্ষেত্রে 4টি অপশনের মধ্যে সঠিক অ্যান্সার কী হবে? না, সঠিক অ্যান্সার হবে অপশান এ, এইচটিটিপি, অর্থাৎ হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল। এবং এই এইচটিটিপি এটি কিন্তু মোর সিকিওর এবং অ্যাডভান্স, এটা তোমাদের মাথায় রাখতে হবে, অর্থাৎ নিরাপদ এবং সুরক্ষিত এই প্রোটোকলটি। পরবর্তী প্রশ্ন বলেছে, নিম্নলিখিত ভারতের কোন ভাইসরয় নির্বাচিত স্থানীয় সরকার সংস্থা গঠনের উদ্যোগ নিয়েছিলেন? তো সেক্ষেত্রে 4টা অপশনের মধ্যে সঠিক অ্যান্সার কী হবে? সঠিক অ্যান্সার হবে অপশান সি, লর্ড রিপন। এবং এই আইনটি কবে পাস হয়? 1882 সালে। আইনটি পাস হয় 1882 সালে। এবং এর সময়কাল, লর্ড রিপনের সময়কাল ছিল 1880 থেকে 1884। 1880 থেকে 1884। এবং লর্ড রিপনের সময়ই সিভিল সার্ভিসের বয়সসীমা 19 থেকে 21 করা হয়। কার সময়? না, লর্ড রিপনের সময় 19 থেকে 21 করা হয় সিভিল সার্ভিসের বয়সসীমা, ঠিক আছে? এটা তোমাদের মনে রাখতে হবে। এবং ইলবার্ট বিল বিতর্ক তার সময় কিন্তু হয়েছিল। কি হয়েছিল? না, ইলবার্ট বিল বিতর্ক তার সময় কিন্তু সংগঠিত হয়েছিল।
পরবর্তী প্রশ্ন বলেছে কোন নদীর প্রসারণ জাতীয় জলপথ 2 নামে পরিচিত। তো সেক্ষেত্রে 4টি অপশনের মধ্যে সঠিক অ্যান্সার কী হবে, না সঠিক অ্যান্সার হবে অপশন এ, ব্রহ্মপুত্র নদী কিন্তু জাতীয় জলপথ 2 নামে পরিচিত এবং এর মর্যাদা পেয়েছিল 1988 সালে। এই মর্যাদা কবে পেয়েছিল, না 1988 সালে। ব্রহ্মপুত্র নদী জাতীয় জলপথ 2 নামে পরিচিত কোন সাল থেকে, 1988 সাল থেকে, এটা তোমাদের মনে রাখতে হবে। এবং ব্রহ্মপুত্র নদী কোথা থেকে উৎপত্তি হয়েছিল, না তিব্বতের মানস সরোবর হ্রদের কাছ থেকে, তিব্বতের মানস সরোবর হ্রদের কাছ থেকে চেমিংদুং হিমবাহ থেকে কিন্তু উৎপত্তি হয়েছে, এটা তোমাদের মনে রাখতে হবে। এবং এই ব্রহ্মপুত্র নদীকে কিন্তু লাল নদী অথবা রেড রিভার নামেও পরিচিত, কিন্তু এটা তোমাদের জেনে রাখতে হবে, ঠিক আছে। এবং গোদাবরীকে তোমাদের বলা হয় ভারতের দ্বিতীয় দীর্ঘতম নদী। গঙ্গার পরে গোদাবরীকে বলা হয় ভারতের দ্বিতীয় দীর্ঘতম নদী, এটা তোমাদের মনে রাখতে হবে, কি না দ্বিতীয় দীর্ঘতম নদী, ঠিক আছে। এবং মহানদী উড়িষ্যার দীর্ঘতম নদী, এটা তোমাদের মনে রাখতে হবে। এবং মহানদী উড়িষ্যার দুঃখ নামেও পরিচিত। যদি প্রশ্ন আসে উড়িষ্যার দুঃখ নামে কোন নদী পরিচিত, সেক্ষেত্রে সঠিক অ্যান্সার হবে মহানদী, ঠিক আছে। এবং ভারতের জাতীয় নদী হলো গঙ্গা। নেক্সট প্রশ্ন বলেছে জনসংখ্যার বিবর্তনকে কী হিসাবে বর্ণনা করা হয়, সেক্ষেত্রে 4টি অপশনের মধ্যে সঠিক অ্যান্সার হবে অপশন সি, সময়ের সাথে সাথে একটি সমাজের জনসংখ্যার পরিবর্তনের একটি প্রক্রিয়া। সময়ের সাথে সাথে একটি সমাজের জনসংখ্যা পরিবর্তনের একটি প্রক্রিয়া, এই হিসাবে কিন্তু জনসংখ্যার বিবর্তনকে বর্ণনা করা হয়। পরবর্তী প্রশ্ন বলেছে ওপেকের সদর দপ্তর কোথায় অবস্থিত। তো সেক্ষেত্রে 4টি অপশনের মধ্যে সঠিক অ্যান্সার কী হবে, সঠিক অ্যান্সার হবে অপশন এ, ভিয়েনাতে অবস্থিত। ভিয়েনার বাগদাদে 1960 সালে ওপেক অবস্থিত। কোথায়, না ভিয়েনার বাগদাদে 1960 সালে ওপেক অবস্থিত। এবং তোমাদের আরেকটা কথা বলে রাখি, জেনেভাতে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন WHO কোথায় অবস্থিত, না জেনেভাতে। এবং ব্রাজিলে কি অবস্থিত, ব্রাজিলে কিন্তু ইউরোপিয়ান ইউনিয়নের হেডকোয়ার্টার, ব্রাজিলে ইউরোপিয়ান ইউনিয়নের হেডকোয়ার্টার। এবং ফিফার হেডকোয়ার্টার হলো জুরিক, ঠিক আছে। এগুলি তোমাদের মনে রাখতে হবে। পরবর্তী প্রশ্ন বলেছে ভারতের প্রথম মানুষ্যবাহী মহাকাশ উড়ানের নাম কি। তো মানুষ বহন করা প্রথম মহাকাশ উড়ানের নাম কি, না 4টি অপশনের মধ্যে সঠিক অ্যান্সার হবে অপশন এ, গগনযান। গগনযান হলো মানুষ্যবাহী মহাকাশ উড়ান। পরবর্তী প্রশ্ন বলেছে জিএটিটি এর উত্তরসূরি কোন সংস্থা। জিএটিটি অর্থাৎ জেনারেল এগ্রিমেন্ট অন ট্রাফিক্স অ্যান্ড ট্রেড, এটা তোমাদের মনে রাখতে হবে, জেনারেল এগ্রিমেন্ট অন ট্রাফিক্স অ্যান্ড ট্রেড। তো এর উত্তরসূরি কোন সংস্থা, 4টি অপশনের মধ্যে সঠিক অ্যান্সার কী হবে, না সঠিক অ্যান্সার হবে অপশন ডি, WTO, ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন। এবং তোমাদের বলে রাখি 23টি কান্ট্রি এই চুক্তিতে লিপ্ত হয়েছিল 1947 সালে। 1947 সালে 23টা কান্ট্রি এতে লিপ্ত হয়েছিল এবং এটি তৈরি হয়েছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর কিন্তু এটি তৈরি হয়, ঠিক আছে। এটা তোমাদের মনে রাখতে হবে। এবং এর সদর দপ্তর WTOর সদর দপ্তর কিন্তু জেনেভা। পরবর্তী প্রশ্ন, এই স্মৃতিস্তম্ভটির নাম কি যা একটি প্রত্নতাত্ত্বিক স্থানের সফল পুনরুদ্ধার এবং সংরক্ষণের একটি সাক্ষ্য। তো সেক্ষেত্রে আশা করি তোমরা সবাই জানো এটার সঠিক অ্যান্সার কী হবে, না অপশন এ, সাঁচি স্তূপ। এবং এটি কোথায় অবস্থিত, না মধ্যপ্রদেশে। এবং এটি কে তৈরি করেন, এটি 3য় শতাব্দীতে অশোক
নির্মাণ করেন। এটি কে নির্মাণ করে? 3য় শতাব্দীতে অশোক নির্মাণ করেন। ঠিক আছে, এটা তোমাদের কিন্তু মনে রাখতে হবে। নেক্সট প্রশ্ন বলেছে আধুনিক পর্যায় সারণীর মৌলগুলিকে কয়টি উলম্ব স্তম্ভে সাজানো হয়েছে? তো 4টি অপশনের মধ্যে সঠিক অ্যান্সার কী হবে? সঠিক অ্যান্সার হবে অপশান সি, 18টি স্তম্ভে সাজানো হয়েছে। তো সেক্ষেত্রে তোমাদের বলে রাখি আধুনিক পর্যায় সারণীর 7টি পর্যায় রয়েছে এবং 18টি শ্রেণী রয়েছে এবং 18 নম্বর শ্রেণীতে সমস্ত নোবেল গ্যাসগুলি স্থান নিয়েছে। কী গ্যাস? না নোবেল গ্যাসগুলি স্থান পেয়েছে। নেক্সট প্রশ্ন বলেছে ইন্টারন্যাশনাল ডে অফ মাল্টিল্যাটারালিজম অ্যান্ড ডিপ্লোমেসি কবে পালিত হয়? কি বললাম না ইন্টারন্যাশনাল ডে অফ মাল্টিল্যাটারালিজম অ্যান্ড ডিপ্লোমেসি কবে পালিত হয়? সেক্ষেত্রে 4টি অপশনের মধ্যে সঠিক অ্যান্সার কী হবে? অপশান ডি, 24শে এপ্রিল। অর্থাৎ এই কথাটির অর্থ হলো কিন্তু বহুপাক্ষিকতা ও কূটনীতির আন্তর্জাতিক দিবস কবে পালিত হয়? সঠিক অ্যান্সার হবে অপশান ডি, 24শে এপ্রিল। পরবর্তী প্রশ্ন বলেছে পলিটিক্স অফ দ্য জুগাড় দ্য কোলিশন হ্যান্ডবুকের লেখককে? 4টি অপশনের মধ্যে সঠিক অ্যান্সার কী হবে? না সঠিক অ্যান্সার অপশান এ, সাভা নাপকি। এবং চেতন ভগত কিন্তু একজন ভারতীয় লেখক ছিলেন। তার লেখা কী কী ছিল? না হাফ গার্লফ্রেন্ড, ওয়ান ইন্ডিয়ান গার্ল, 5 পয়েন্ট সামওয়ান, ঠিক আছে। এবং ঝুম্পা লাহিড়িও একজন লেখিকা ছিলেন। তিনি ছোট ছোট গল্প লিখতেন, উপন্যাস লিখতেন ইংলিশে। এবং টম ছিলেন কিন্তু একজন অ্যাক্টার, আমেরিকান অ্যাক্টার। পরবর্তী প্রশ্ন বলেছে সিপাহী বিদ্রোহের সময় গভর্নর জেনারেল কে ছিলেন? তো সেক্ষেত্রে 4টি অপশনের মধ্যে সঠিক অ্যান্সার হবে অপশান সি, লর্ড ক্যানিং। 1857 সালে লর্ড ক্যানিং সিপাহী বিদ্রোহের সময় গভর্নর জেনারেল ছিলেন এবং সেই সময় কিন্তু মঙ্গল পাণ্ডে শহীদ হয়েছিলেন। পরবর্তী প্রশ্ন বলেছে স্বাধীনতার পর দ্বিতীয় পঞ্চবার্ষিক পরিকল্পনার সময় পশ্চিম জার্মানির সহযোগিতায় কোন ইস্পাত কারখানা স্থাপন করা হয়েছিল? তো 4টি অপশনের মধ্যে সঠিক অ্যান্সার কী হবে? আশা করি তোমরা অনেকেই জানো এর অ্যান্সার। সঠিক অ্যান্সার কী হবে? না অপশান এ, রাউরকেল্লা ইস্পাত কারখানা। এটি পশ্চিম জার্মানির সহায়তায় 1960 সালে কিন্তু তৈরি হয়। কবে? না 1960 সালে তৈরি হয়। এবং তোমরা আশা করি সবাই জানো দ্বিতীয় পঞ্চবার্ষিক পরিকল্পনা কোন সাল থেকে কোন সালের মধ্যে হয়েছিল? না 1956 থেকে 1961-র মধ্যে কিন্তু হয়েছিল। এটা তোমাদের সবারই জেনে রাখতে হবে। এবং দুর্গাপুর ইস্পাত কারখানা কোথায় অবস্থিত? পশ্চিমবঙ্গতে, ওয়েস্ট বেঙ্গলে অবস্থিত। ভিলাই ইস্পাত কারখানা কোথায় অবস্থিত? এটি ছত্তিশগড়ে অবস্থিত। কোথায়? না ছত্তিশগড়ে অবস্থিত। বোকারো ইস্পাত কারখানা কোথায় অবস্থিত? এটি ঝাড়খণ্ডে অবস্থিত। পরবর্তী প্রশ্ন বলেছে নিম্নলিখিত নেতাদের মধ্যে কোন নেতারা তাসখান্ড চুক্তি স্বাক্ষর করেন? তো এটা ত হবে, তাসখান্ড চুক্তি স্বাক্ষর করেন। তো সেক্ষেত্রে 4টি অপশনের মধ্যে সঠিক অ্যান্সার কী হবে? সঠিক অ্যান্সার হবে অপশান সি, লাল বাহাদুর শাস্ত্রী এবং আইয়ুব খান। তো তোমাদের বলে রাখি 1966 সালে লাল বাহাদুর শাস্ত্রী এবং পাকিস্তানের সেই সময়কালীন রাষ্ট্রপতি মোহাম্মদ আইয়ুব খান এই চুক্তি কিন্তু স্বাক্ষর করেন। পরবর্তী প্রশ্ন বলেছে রাতের আকাশে তারাগুলো মিটমিট করে কেন? তো 4টি অপশনের মধ্যে সঠিক অ্যান্সার কী হবে? সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান এ, তারারা আলোর বায়ুমণ্ডলীয় প্রসারণের জন্য। তারারা আলোর বায়ুমণ্ডলীয় প্রসারণের জন্য কিন্তু মিটমিট করে। নেক্সট প্রশ্ন বলেছে শ্বসন প্রক্রিয়ায় গ্লুকোজের মতো জটিল জৈব যৌগগুলি শক্তি সরবরাহ করতে কী আকারে ভেঙে যায়? তো সেক্ষেত্রে 4টি অপশনের মধ্যে সঠিক অ্যান্সার কী হবে? এখানে তোমাদের একটি অ্যান্সার আছে। তো 4টি অপশনের মধ্যে সঠিক অ্যান্সার কী হবে? সঠিক অ্যান্সার হবে অপশান ডি, এটিপি, অ্যাডিনোসিন ট্রাইফসফেট। তো এটি কিন্তু শক্তি বহনকারী অণু। কি না শক্তি বহনকারী অণু। ঠিক আছে, এটা তোমাদের মনে রাখতে হবে। এবং শ্বসন প্রক্রিয়ায় গ্লুকোজের মতো জটিল জৈবগুলি ভেঙে এটিপি আকারে শক্তি সরবরাহ করতে সাহায্য করে বা ভেঙে যায়। ঠিক আছে,
নেক্সট প্রশ্ন বলেছে কে ব্রাহ্মী লিপি পাঠোদ্ধার করেছিলেন যা পূর্ববর্তী শিলালিপিগুলির জন্য ব্যবহৃত হয়েছে? তো সেক্ষেত্রে সঠিক অ্যান্সার তোমরা সবাই জানো, এই প্রশ্নটি বিভিন্ন পরীক্ষায় বারবার এসেছে। অপশান এ জেমস প্রিন্সেপ। ঠিক আছে, সঠিক অ্যান্সার অপশান এ জেমস প্রিন্সেপ। নেক্সট প্রশ্ন বলেছে কোন শতাব্দীতে প্রথম কৃত্রিম স্বাদ তৈরি করা হয়েছিল? তো সেক্ষেত্রে চারটি অপশানের মধ্যে সঠিক অ্যান্সার হবে অপশান এ 19তম শতাব্দীতে প্রথম কৃত্রিম সার তৈরি করা হয়েছিল। পরবর্তী প্রশ্ন বলেছে চিপকো আন্দোলনের মতো নিচের কোনটির লক্ষ্য হলো উত্তর কন্নড় জেলার বনের রক্ষা করে? অর্থাৎ সেই সময় যে চিপকো আন্দোলন হয়েছিল সেই চিপকো আন্দোলনের মতো কন্নড়ের উত্তর ভাগে বনের রক্ষা হয়েছিল কোন আন্দোলনের মাধ্যমে? তো সেক্ষেত্রে সঠিক অ্যান্সার কী হবে? অপশান সি অ্যাপিকো আন্দোলন। অ্যাপিকো আন্দোলনের মাধ্যমে কিন্তু রক্ষা হয়েছিল। তো কোয়েশ্চেন কিন্তু অনেক ঘুরিয়ে ফিরিয়ে কোয়েশ্চেন আসছে, তোমাদের কিন্তু এটা মাথায় রাখতে হবে। বিগত বছরের প্রশ্ন দেখলে তোমরা সেটা বুঝতে পেরে যাবে। পরবর্তী প্রশ্ন বলেছে রোগীর দাঁতের বড় ছবি দেখতে দাঁতের ডাক্তাররা কোন ধরনের আয়না ব্যবহার করে? তো চারটি অপশানের মধ্যে সঠিক অ্যান্সার কী হবে? সঠিক অ্যান্সার হবে অপশান সি অবতল দর্পণ। অবতল দর্পণ কিন্তু ব্যবহার করা হয়, অথবা কনকেভ। অবতল দর্পণ অথবা কনকেভ মিরর ব্যবহার করা হয়। নেক্সট দেখে নাও, এখানে তোমাদের একই প্রশ্ন কিন্তু দুবার টাইপিং করা হয়ে গেছে। তো সেক্ষেত্রে 23 এবং 24 দুবার আছে, অসুবিধা নেই, দেখে নাও। তো 24 প্রশ্ন বলেছে সূর্যের অতিবেগুনি রশ্মির বিকিরণ থেকে পৃথিবীকে কোন স্তর রক্ষা করে? তো চারটি অপশানের মধ্যে সঠিক অ্যান্সার কী হবে? অপশান সি ওজোন স্তর রক্ষা করে। এবং ওজোন স্তর কোথায় অবস্থিত? না স্ট্র্যাটোস্ফিয়ারে। কোথায়? স্ট্র্যাটোস্ফিয়ারে অবস্থিত, এটা তোমাদের মনে রাখতে হবে। এবং তোমাদের আরেকটা কথা বলে রাখি, ম্যাগনেসিয়াম হলো এমন একটি মৌল যার রাসায়নিক সূর্য নামে কিন্তু পরিচিত, ম্যাগনেসিয়াম। এবং নাইট্রোজেন হলো প্রোটিনের প্রধান উপাদান। নাইট্রোজেন হলো প্রোটিনের প্রধান উপাদান। এবং অক্সিজেন এমন একটি পদার্থ যা অন্যকে পুড়তে বা জ্বলতে সাহায্য করে, কিন্তু নিজে পুড়ে না অথবা জ্বলে না, এটা তোমাদের মাথায় রাখতে হবে। পরবর্তী প্রশ্ন বলেছে সম্মিলিত রাষ্ট্রপুঞ্জে কোন সংস্থার অংশ হিসেবে প্যারিসে ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অফ এডুকেশন প্ল্যানিং হয়েছে? তো সেক্ষেত্রে চারটি অপশানের মধ্যে সঠিক অ্যান্সার কী হবে? না সঠিক অ্যান্সার হবে অপশান সি ইউনেস্কো। ইউনেস্কো কবে প্রতিষ্ঠিত হয়েছিল? 1945 সালে। কত সালে প্রতিষ্ঠিত হয়েছিল? 1945 সালে। এবং এর সদর দপ্তর কোথায়? না প্যারিস, প্যারিসের ফ্রান্সে। ঠিক আছে, এটা তোমাদের মনে রাখতে হবে। এবং যদি প্রশ্ন আসে ইউনিসেফের সদর দপ্তর কোথায় অবস্থিত? ইউনিসেফ নিউ ইয়র্ক। নিউ ইয়র্কে অবস্থিত। এবং আইএলও অর্থাৎ ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন, এর সদর দপ্তর কোথায়? না জেনেভা, সুইজারল্যান্ডের জেনেভাতে। এবং যদি তোমাদের প্রশ্ন আসে ইউনাইটেড নেশন ইউনিভার্সিটি ইউএনইউ কোথায় অবস্থিত? টোকিও, জাপানের টোকিওতে অবস্থিত। নেক্সট প্রশ্ন বলেছে রাইবোজোম কি তৈরি করে? তো চারটি অপশানের মধ্যে সঠিক অ্যান্সার কী হবে? অপশান সি প্রোটিন তৈরি করে। এবং রাইবোজোম ঝিল্লিবিহীন কিন্তু একটি অঙ্গাণু, যা প্রোক্যারিওটিক এবং ইউক্যারিওটিক কোষে পাওয়া যায়। পরবর্তী প্রশ্ন বলেছে তথ্য প্রযুক্তি অর্থাৎ ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি এখন আরএমএসের অধীনে একীভূত হয়েছে কত সালে এটি চালু করা হয়? বা যেটা তোমাদের এখানে বলেছে যে অ্যাডজাস্ট হয়েছে বা একত্রিত হয়েছে, সেটি কোন সালে চালু করা হয়েছিল? তো সেক্ষেত্রে সঠিক অ্যান্সার কী হবে? অপশান বি 2004 সালে চালু করা হয়েছিল। নেক্সট তোমাদের এখানে প্রশ্ন আছে আয়তনের দিক থেকে বিশ্বের ষষ্ঠ বৃহত্তম দেশ কোনটি? চারটি অপশানের মধ্যে সঠিক অ্যান্সার হবে অপশান ডি অস্ট্রেলিয়া। অপশান ডি অস্ট্রেলিয়া। ঠিক আছে। পরবর্তী প্রশ্ন বলেছে চার্চ খ্রিস্টানদের সাথে যেভাবে সম্পর্কিত একইভাবে সিনাগিক কিসের সাথে সম্পর্কিত বা কাদের সাথে সম্পর্কিত? চারটি অপশানের মধ্যে সঠিক অ্যান্সার কী হবে? না অপশান এ ইহুদিদের সাথে সম্পর্কিত।
তো এখানে তোমাদের যে সমস্ত ইম্পর্টেন্ট জিকে এবং জিএসগুলি ছিল প্রত্যেকটি আলোচনা করলাম। ভিডিওটি যদি হেল্পফুল বলে মনে হয় বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করতে পারো, অথবা যদি ভালো লাগে তাহলে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত থাকতে পারো।